ফের রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা ৮ ঘন্টা জিবি বৈঠকে সিদ্ধান্ত নিলেন তারা। আন্দোলনকারীদের দাবি সরকার নিরাপত্তা দিতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভয়ের রাজনীতি বন্ধ না হওয়ায় কর্মবিরতির সিদ্ধান্ত বলে দাবি তাদের। দ্রুত ন্যায় বিচার, দুর্নীতির দায় নিয়ে স্বাস্থ্য সচিবকে অপসারণ সহ মোট 10 দফা দাবি পেশ করেছেন আন্দোলনকারীরা। এই নিয়ে বিস্তারিত জানবো, বিস্তারিত কথা বলবো। আমার সহকর্মী রয়েছে সত্যজিৎ রায়। সত্যজিৎ, যেমনটা জানা যাচ্ছে আবারও কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। মূলত 10 দফা দাবি, কি কি দাবি রয়েছে তাদের, কি জানা যাচ্ছে? প্রথমে তোমাকে আগে বলে রাখি যে গতকালই আমরা জানি সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলাটি ওঠে, এই আরজিকর চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলা। এরপরে সুপ্রিম কোর্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ রায় দেয় এবং সেখানে কিন্তু দেখা যায় জুনিয়র চিকিৎসকদের কিন্তু কাজে যোগ দেওয়ার একটা কিন্তু বার্তা পাঠায় সুপ্রিম কোর্ট। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারপরেও দেখা যায় জুনিয়র চিকিৎসকরা আজ তারা বৈঠক করেন এবং বৈঠক করে কিন্তু পুনরায় তারা কিন্তু এই যে আন্দোলন চালিয়ে যাওয়ার অর্থাৎ কর্মবিরতি চালিয়ে যাওয়ার ডাক দেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা যে দাবিগুলো তুলেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে তিলোত্তমার অর্থাৎ জুনিয়র যে চিকিৎসকের হত্যা হয়েছে তার পূর্ণ বিচার, পাশাপাশি তাদের নিরাপত্তা, চিকিৎসকদের নিরাপত্তা একটি রয়েছে, উপযুক্ত পর্যাপ্ত পরিমাণে বেডের যে ব্যবস্থা সেটাও কিন্তু এক কথা বলে অনলাইন ব্যবস্থা করতে হবে। অর্থাৎ তার যে এই যে কোনো হসপিটালে বেড রয়েছে কি না এটাও কিন্তু একটা টেকনিক্যাল ব্যাপার নিয়ে আসা কিন্তু প্রয়োজন, এটা কিন্তু দাবি করেছে। সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ক্যামেরার একটা দাবি তোলা হয়েছে এই জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের নিরাপত্তা। তার কারণ তুমি দেখো এই যে আরজিকর মামলা যেখানে ঘটনাটি ঘটে তারপরেই কিন্তু একটা দাবি তোলা হচ্ছিল যে থ্রেট কালচার, চিকিৎসকরা বারবার আক্রান্ত হচ্ছেন, এই বিষয়টি কিন্তু সামনে আসে। এরপরেও কিন্তু মামলা সুপ্রিম কোর্টে গড়ায় এবং সুপ্রিম কোর্ট থেকে যে বিষয়টি সামনে আসে যেটা হচ্ছে চিকিৎসকদের এর আগে কিন্তু কাজে ফেরার বার্তা দেয় সুপ্রিম কোর্ট। তারপরেও দেখা যায় জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে কিন্তু অনড় থাকে, দাবিতে অনড় থাকে। রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের বৈঠকে মিটিংয়ে আহ্বান জানানো হয়, কিন্তু তারপরেও কিন্তু চিকিৎসকরা তাদের দাবিতে অনড়। অবশ্যই দেখা যায় রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন, কিন্তু সমাধান সূত্র কোথাও যেন মেলে না। এক কথায় বলা যায় মেলে না। বেশ কিছু দাবি রাজ্য সরকার মেনে নিলেও জুনিয়র চিকিৎসকরা যে দাবি তুলেছেন সেই দাবি কিন্তু এক কথায় তাদের পূরণ হয়নি। তারপরেও তাদের যেহেতু কিছু দাবি, যদি বিনীত গোয়েলের পদত্যাগ সহ রাজ্য সরকার কিছু পদত্যাগ মেনে নেওয়ার ফলে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন কোথাও যে একটু থেমে যায়, একটু গতি স্লথ হয়ে যায়। এরপরেই আমরা দেখি সাগর দত্ত হসপিটালে এই চিকিৎসকদের উপর আক্রমণ, এবং যার ফলেই দেখো সুপ্রিম কোর্টে গতকাল শুনানি ছিল, ঠিক তার আগেই কিন্তু সাগর দত্ত হসপিটালে চিকিৎসকরা আক্রান্ত হলেন। ফলে বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্টে ওঠে এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই নিরাপত্তা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে বলেছে রাজ্য সরকারকে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, রাজ্য সরকার যে আইনজীবী ছিলেন তিনি কিন্তু বারবার বলেন যে সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা করা হচ্ছে, নিরাপত্তা জোরদার করার চেষ্টা এইখানেই থেমে যায়। ফলে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু আজকে যে বৈঠকের পরে কিন্তু আন্দোলনে পুনরায় কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে সুপ্রিম কোর্ট গতকাল যে রায় দিল, অর্থাৎ কথা বলে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার যে বার্তা দিয়েছে, তার ফলে কি তারা যেহেতু আন্দোলনের অনর্থে, তাহলে কি আদালত অবমাননার বিষয়টি রয়েছে? কারণ আদালত অবমাননা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাকে জানিয়ে রাখি, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তিনিও কিন্তু আদালত অবমাননার জন্য কিন্তু জেলে গিয়েছিলেন, প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে জেলে গিয়েছেন। সুতরাং আদালত অবমাননা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কঠোর একটা কিন্তু সিদ্ধান্ত। তো সেইখানে আদালত অবমাননার দায় গিয়ে পড়তে পারেন জুনিয়র চিকিৎসকরা। এখানে তোমাকে বলে রাখবো, দেখো জুনিয়র চিকিৎসকরা প্রথম যে দাবিটা জানিয়ে আসছিল তাদের নিরাপত্তা, পাশাপাশি যে পরিকাঠামো উন্নয়ন, এক কথায় হাসপাতালে যেখানে বাথরুমের ব্যবস্থা খুব ভালো নেই, সিসিটিভি ক্যামেরা সঠিক নেই, নিরাপত্তাও পর্যাপ্ত পরিমাণে নেই, এখানে কিন্তু রাজ্য সরকার আইনজীবী তিনি কিন্তু পুরোপুরি সুপ্রিম কোর্টে গতকাল কিন্তু জানাতে পারেননি যে তারা পুরোপুরি ব্যবস্থা করতে পেরেছেন। সুতরাং এখানে একটা ঘাটতি কিন্তু থেকেই গেছে। অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা যদি আন্দোলন চালিয়ে যায় তাহলে কিন্তু আদালত অবমাননার কোনো ব্যাপার আসছে না, কারণ যেহেতু রাজ্য সরকার ব্যর্থতা এখানে রয়েছে। ফলে জুনিয়র চিকিৎসকের সিদ্ধান্ত, এখন দেখা যাক রাজ্য সরকার এই নিয়ে কী সিদ্ধান্ত নেয়। রাজ্য সরকার তুমি জানো যে ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু এই যে সিসিটিভি ক্যামেরা, এক কথায় বলা যায় সুপ্রিম কোর্টের জন্য, অর্থাৎ আদালতে মামলা যখন হয় সেইখানে প্রমাণ অর্থাৎ তথ্য প্রমাণ দেওয়ার যে কোনো সিদ্ধান্ত নেয়, কিন্তু যেটা পরিকাঠামোগত উন্নয়ন
সেরকম কোনো পদক্ষেপ কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। কারণ আমরা তোমাকে জানিয়ে রাখবো, এই সুপ্রিম কোর্টের রায় যেহেতু গতকাল ছিল, সেহেতু দেখা যায় কলকাতা পুলিশ কমিশনার যিনি রয়েছেন পঙ্কজ বর্মা, তিনি কিন্তু আরজিকর হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে যান। অর্থাৎ আদালতে কেমন যেন একটা তথ্য প্রমাণ পেশের যে হ্যাঁ আমরা নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণ করেছি, সুতরাং আদালতে দেখানোর জন্যই কোনো চেষ্টা, এটা কিন্তু বারবার সামনে আসছে। ফলে জুনিয়র চিকিৎসকদের যে দাবি, সেই দাবি কিন্তু এখনও পর্যন্ত পূরণ হয়নি। সুতরাং আদালত অবমানের কোনো বিষয়টি আসছে না। এখন দেখা যাক রাজ্য সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, কোনো সিদ্ধান্ত নিয়ে বা পরিকাঠামোগত উন্নয়নের ব্যবস্থা করা হয় কি না, নইলে কিন্তু জুনিয়র চিকিৎসকরা আজকে যে দাবি, তার দাবি কিন্তু অনড় রয়েছেন। সুষমা, সত্যজিৎ, আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো যে কোথাও গিয়ে সাগর দত্ত মেডিকেল কলেজের এই ঘটনার পরে কি আরও এই বিষয়টা সামনে এলো? ডাক্তাররা কি সেই জন্যই মূলত ফের কর্মবিরতিতে গেলেন? দেখো, সাগর দত্ত হসপিটালে যেটা ঘটেছে, গতকালই ছিল সুপ্রিম কোর্টের রায়, ঠিক তার আগেই সাগর দত্ত হসপিটালে চিকিৎসকরা আক্রান্ত হলেন। শুধু চিকিৎসক নয়, নার্সও আক্রান্ত হয়েছেন। ফলে এটা যেমন একটা ইস্যু অবশ্যই, পাশাপাশি তোমাকে আরও যেটা বলবো, রাজ্যে আমরা শুধু সাগর দত্ত হসপিটাল অথবা আরজিকর নয়, রাজ্যের বিভিন্ন মালদায় বলো বা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, শিলিগুড়ি, প্রত্যেকটা জায়গায় একই বিষয় কিন্তু এই থ্রেট কালচার। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, শাসক দলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনিও কিন্তু জুনিয়র চিকিৎসকদের হুমকি দিয়েছেন। ফলে এটাও কিন্তু গতকাল কিন্তু সুপ্রিম কোর্টে বিষয়ে কিন্তু এটা কিন্তু আলোচনা হয়েছে যে শাসক দলের একের পর এক বিধায়ক কিন্তু হুমকি দিচ্ছেন। ফলে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা কোথায়? একদিকে তাদের আক্রমণ করছে রোগীর পরিজনরা, পাশাপাশি আক্রমণ আসছে শাসক দলের জনপ্রতিনিধিদের পক্ষ থেকে। ফলে এটাও কিন্তু একটা বিচার্য বিষয়। পাশাপাশি তোমাকে আরও বলবো যে মালদায় কিছুদিন আগেই দেখা যায় এক নার্সকে কিন্তু রোগীর পরিজনরা হুমকি দেন যে আরেকবার আরজিকর ঘটিয়ে দেওয়া হবে। ফলে এটাও কিন্তু এত সাহসটা পাচ্ছে কোথায় যে রোগীর পরিজনরা, যেখানে তোমাকে যদি তোমাকে বলে রাখবো যে যদি কোথাও চিকিৎসার ব্যবস্থা গাফিলতির ফলে কোনো রোগীর মৃত্যু হয়, এটা অনেক সময় হয় না যে একদমই নয়, পাশাপাশি তার সঙ্গে এটাও সত্য যে চিকিৎসকরা কিন্তু পুরোপুরি চেষ্টা করেন রোগীদের পরিষেবা দেওয়ার। অর্থাৎ তো সুতরাং এই যে কোনো রোগীর যদি মৃত্যু হয়, সেখানে কিন্তু পুরোপুরি আক্রমণটা চলে যায় এই চিকিৎসকদের ওপর। ফলে এই যে যারা হুমকিটা দেন, যারা মারধরটা করেন, তাদের এত সাহসটা কোথায়? অর্থাৎ আইন শৃঙ্খলা বলে কি কিছু নেই, বা যারা আক্রমণটা করছেন তাদের বিরুদ্ধে কিন্তু আইন, আদালত বা পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না, এটাও কিন্তু একটা ব্যাপার হয়ে আছে। কারণ দেখো, এই যে সাগর দত্ত হসপিটাল যারা আক্রান্ত হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা, এখনও কিন্তু সেভাবে কিন্তু কোনো কড়া পদক্ষেপের পথে কিন্তু হাঁটেনি পুলিশ প্রশাসন। ফলে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যারা আক্রান্ত হচ্ছেন, প্রথমত দেখতে হবে যারা আক্রমণ করেছেন তারাই বা সাহসটা পাচ্ছে কোথায়, আর যারা আক্রান্ত হচ্ছেন তাদেরই বা নিরাপত্তাটা দেবে কোথায়, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু আরেকটা বলবো যে জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলন চালিয়ে যাবেন, তার ফলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু সাধারণ মানুষ। কারণ তুমি জানো, রাজ্যের বেশিরভাগ মানুষ কিন্তু তাদের চিকিৎসা করান সরকারি হাসপাতালে। ফলে চিকিৎসকরা যদি চিকিৎসা ব্যবস্থা থেকে বিরত থাকেন, তাহলে কিন্তু চিকিৎসা ব্যাহত হবে, এমনকি চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। কারণ শুধু সাগর দত্ত বা আরজিকর নয়, রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে কিন্তু এই দাবিটাই উঠে আসছে, তাদের নিরাপত্তা ব্যবস্থা সঠিক ব্যবস্থা না করা হলে তারা কিন্তু কর্ম থেকে বিরত থাকবেন, অর্থাৎ কর্মবিরতি চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু সামনে আসছে। ফলে রাজ্য সরকারের অত্যন্ত প্রয়োজন এই বিষয়ে সঠিক পদক্ষেপ নিয়ে এবং বিষয়টিকে দেখা। সুষমা, একদম সত্যজিৎ, যেমনটা তুমি বললে, এর আগেও আমরা দেখেছি এই কর্মবিরতির জেরে কিন্তু স্বাস্থ্য পরিষেবা তা কিন্তু ভেঙে পড়েছিল। কার্যত ফের আবারও যদি তাদের এই কর্মবিরতি হয়, তাহলে কিন্তু স্বাস্থ্য পরিষেবা অনেকটা ভেঙে যাবে। তো সেই ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা যদি এভাবে ভেঙে যায়, সেক্ষেত্রে সাধারণ মানুষ, তার যে সুরাহা, তার যে ভবিষ্যৎ, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে। একদমই তাই। দেখো, রাজ্যে যে চিকিৎসকের সংখ্যা যে কম, অর্থাৎ যে পরিমাণ হাসপাতাল রয়েছে বা যে বিপুল পরিমাণ মানুষ তাদের পরিষেবার জন্য সরকারি হাসপাতাল যান, সেখানে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা কিন্তু পান না, এই অভিযোগ কিন্তু বারবার আসে। অর্থাৎ চিকিৎসকের কথা হচ্ছে ঘাটতি রয়েছে। তো এইখানে দাঁড়িয়ে বেশিরভাগ হাসপাতাল, বেশিরভাগ মেডিকেল কলেজ কিন্তু চলছে এই জুনিয়র চিকিৎসকদের ওপর। ফলে জুনিয়র চিকিৎসকরা যদি তাদের কর্ম থেকে বিরত থাকেন, অর্থাৎ এই কর্মবিরতি চালিয়ে যান, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত শুধু নয়, এক কথায় চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে। কারণ তোমাকে বলবো, দেখো
এই যে আরজিকর হসপিটাল যে ঘটনা ঘটেছে, জুনিয়র যে চিকিৎসক ধর্ষণ এবং খুন হয়েছেন, তার আগে তিনি কিন্তু একটানা 36 ঘন্টা ডিউটি করার পরেই কিন্তু বিশ্রাম নিতে গিয়েছিলেন। ফলে পর্যাপ্ত পরিমাণ যদি চিকিৎসক থাকে তাহলে কিন্তু সেই চিকিৎসককে কি প্রয়োজন পড়তো একটানা 36 ঘন্টা ডিউটি করা। ফলে এটা কিন্তু অত্যন্ত ভাববার বিষয়। কারণ সুতরাং এই যে জুনিয়র চিকিৎসকরা, তাদের কিন্তু ইতিমধ্যে কর্মে ফেরা অত্যন্ত প্রয়োজন। বিশেষ করে চিকিৎসা ব্যবস্থা সঠিক রাখা প্রয়োজন। অন্তত তার আগে প্রয়োজন রাজ্য সরকার এই যে দাবিগুলো তারা তুলেছেন, যে এই দাবিগুলো মিটিয়ে জুনিয়র চিকিৎসকরা যাতে কাজে যোগ দেন সেই ব্যবস্থা করা। সুষমা, ধন্যবাদ সত্যজিৎ। একদমই যে ফের পূর্ণ কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের তাদের যে 10 দফা দাবি, সেই 10 দফা দাবির ভিত্তিতে কিন্তু তাদের ফের আবারও কর্মবিরতি। বিভিন্ন জায়গায় চলছে এই কর্মবিরতি এবং তার প্রভাব কিন্তু সাধারণ মানুষের উপর পড়ছে এবং স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু ভেঙে পড়ার মুখে। এবং কবে এই পরিস্থিতি স্বাভাবিক হয়, কবে তাদের দাবি দেওয়া মেনে নেয় সরকার এবং তারা ফের আবারও কাজে ফিরে যায়, সেটাই এখন দেখার। আপনাদের সবার মনে আজ অজস্র প্রশ্ন রয়েছে। আমরা অনেক প্রশ্ন নিয়েই আজ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিলাম। আমরা জানতে চেয়েছিলাম অভয়ার খুন ও ধর্ষণের প্রশ্নে সিবিআই এবং সুপ্রিম কোর্টের কি বক্তব্য। কিন্তু আমরা বুঝতে পারলাম সিবিআই এর তদন্তের গতি আসলে কতখানি স্লথ। আমরা এর আগেও দেখেছি বহুবার সিবিআই তদন্তভার নিয়েও কোনো কুল কিনারা করতে পারেনি এবং সেই সব ঘটনার আসল দোষীরা নির্দোষ খালাস হয়ে গিয়েছে ঠিক সময়ের মধ্যে চার্জশিট না পেশ করায়। আমাদের দাবি মেনে তৎপরতার সঙ্গে রাজ্যের প্রত্যেকটি হাসপাতালে যদি বেড ভ্যাকেন্সি মনিটর চালু করা যেত, যদি সেন্ট্রাল রেফারাল সিস্টেম গড়ে তোলা যেত, তাহলে হয়তো এই মৃত্যু এড়ানো যেত। এমন বহু রোগীর মৃত্যু হয়তো এড়ানো যাবে ভবিষ্যতে। প্রত্যেক রোগীর পরিবার জানতে পারবেন কোন হাসপাতালে কোন বিভাগে কয়টি বেড খালি আছে। প্রত্যেকটি হাসপাতালের ডাক্তাররাও বুঝতে পারবেন কোথায় রেফার করলে রোগীর যথাযথ চিকিৎসা সুনিশ্চিত করা যাবে। যদি প্রত্যেকটি হাসপাতালে সরকারি গড়িমসি না করে যথাযথ সুরক্ষার ব্যবস্থা করত রাজ্য সরকার, তাহলে এড়ানো যেত রোগীর মৃত্যুর পরে নক্কারজনক নিগ্রহের ঘটনাটিকেও। গত 2 দিনে এইরকম নিগ্রহের ঘটনা আমরা বহুবার ঘটতে দেখলাম কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, রামপুরহাট মেডিকেল কলেজ, আইকিউ সিটি মেডিকেল কলেজ ইত্যাদি জায়গাতেও। আমরা বারংবার উল্লেখ করেছি যে অভয়ার ঘটনার বীজ লুকিয়ে আছে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার গভীরে। আমাদের আরেকখানি মূল দাবি ছিল বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থায় জারি অগণতান্ত্রিক ভয়ের পরিবেশকে নির্মূল করার, সমাজ থেকে এই ভয়ের রাজনীতি এবং কলেজগুলিতে হুমকির সংস্কৃতি অপসারণ করার। আমরা দেখেছি সুপ্রিম কোর্টেও আজ প্রতিষ্ঠিত হয়েছে যে আরজি করের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আরজি করের মতো একটি ঘটনা ঘটেছে, তার কারণ সেখানে একটি অগণতান্ত্রিক ভয়ের রাজনীতির পরিবেশ তৈরি হয়েছিল। আমরা স্পষ্ট দাবি জানাচ্ছি প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং এই সমস্ত দায়ে স্বাস্থ্য সচিবকে অবিলম্বে অপসারণ করতে হবে। গত 19/9 তারিখে আমরা আমাদের পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করে অত্যাবশ্যক পরিষেবাগুলিতে কাজে ফিরেছিলাম। বিভাগ ভিত্তিকভাবে আমরা আউটডোর ও ইনডোর পরিষেবা শুরু করেছিলাম বহু জায়গায়। রাজ্য সরকারের সাথে 2 দফা মিটিং, সিপি, ডিএমই, ডিএইচএস, ডিসি নর্থকে তাদের পদ থেকে সরানো, সুরক্ষা ও রোগী পরিষেবা প্রশ্নে কিছু লিখিত ডাইরেক্টিভের ভিত্তিতে আমরা কাজে ফেরার সদিচ্ছা দেখিয়েছিলাম, রোগীদের জন্য সদিচ্ছা দেখিয়েছিলাম। অথচ তারপরে 10 দিন কেটে গেলেও বাস্তবত সরকারের লিখিত ডাইরেক্টিভের কিছুই আমরা কোথাও লাগু হতে দেখছি না। অথচ এ ব্যাপারেও রাজ্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাইনি। স্বাস্থ্যক্ষেত্রে চালু সিন্ডিকেটের মাথাদের বিরুদ্ধে কোনো এনকোয়ারি কমিটি তৈরি হয়নি। কলেজে কলেজে আরডিএ এবং স্টুডেন্টস কাউন্সিল তৈরির জন্য কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এমত অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ের রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব।